বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইকোনমিক্স একাডেমি অ্যানাদার ভিডিও। তোমাদের সঙ্গে আছি আমি সাগর ভূঁইয়া। আজকে আমরা আলোচনা করব, তোমরা হয়তো হেডিং দেখেই বুঝতে পারছো, আজকে আমরা আলোচনা করব আস্থাসীমা নিয়ে। অর্থনীতির জন্য পরিসংখ্যানে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি টপিক আমাদের এই আস্থাসীমা। তো চলো তার আগে আমরা জেনে নিই আস্থাসীমাটা কাকে বলে। তোমরা আমার যে অর্থনীতির জন্য পরিসংখ্যানের যে প্রশ্ন ব্যাংকটা আছে তোমাদের কাছে, এই প্রশ্ন ব্যাংকটার 44 পৃষ্ঠায় যাও। 44 পৃষ্ঠা থেকে আস্থাসীমা শুরু হয়েছে। তো এই আস্থাসীমাটা 1937 সালে প্রফেসর জে নেইমান আস্থাসীমার ধারণাটা প্রদান করে। এরপর এক এক পরিসংখ্যানিকবিদ বা অর্থনীতিবিদ এই আস্থাসীমার সংজ্ঞাটাকে এক একভাবে সংজ্ঞায়িত করে। তো সবচেয়ে সহজ সংখ্যা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানিক পরীক্ষার নমুনা হতে প্রাপ্ত মানের ভিত্তিতে সমগ্রকের পরামিতি মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে ওই আস্থাসীমা। তো এই আস্থাসীমার ক্ষেত্রে আমরা নমুনার মান হতে সমগ্রকের বা পরামিতির যে মান থাকার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা আমরা নির্ণয় করব এই আস্থাসীমা নির্ণয়ের মাধ্যমে। এই আস্থাসীমা নির্ণয় করতে গেলে আমাদেরকে দুটি টেস্ট করা হয়, একটা হচ্ছে জেড টেস্ট আর একটা হচ্ছে টি টেস্ট। আস্থাসীমার ক্ষেত্রে মূলত দুইটা ফরম্যাট ব্যবহৃত হয়, একটা হচ্ছে জেড ফরম্যাট আর একটা হচ্ছে টি ফরম্যাট। কখন আস্থাসীমার জেড ফরম্যাটটা হবে আর কখন আস্থাসীমার টি ফরম্যাটটা হবে সেটা আমাদের শীটের 45 পৃষ্ঠায় দেওয়া আছে। মনে রাখবা, যখন এন এর মান বড়, যখন এন এর মান বড়, এন এর মান বড় বলতে মানে কত হলে এন এর মানকে আমরা বড় বলবো? এন এর মানটা যদি 30-এর বেশি হয়, এন এর মানটা যদি 30-এর বেশি হয় তখন সেটাকে বলা হবে এন এর মান বড়। আর এন এর মান ছোট, যদি এন এর মানটা 30-এর কম হয় তাহলে সেটাকে বলা হবে কি? এন এর মান ছোট। অর্থাৎ এন এর মান যদি 1 থেকে 29 হয় সেটাকে বলবো এন এর মান ছোট, আর এন এর মানটা যদি 30 থেকে ইনফিনিটি হয় সেটাকে আমরা বলবো কি? এন এর মান বড়। তো এন এর মান যদি বড় হয় জেড ফরম্যাটটা ব্যবহৃত হবে আস্থাসীমার, আর এন এর মান যদি ছোট হয় তাহলে আস্থাসীমার টি ফরম্যাটটি ব্যবহৃত হবে। হ্যাঁ, তো আসো এন এর মান বড় হলে জেড বা ছোট হলে টি। আরেকটা আছে সমগ্রকের পরিমিতি ব্যবধান। সমগ্রকের পরিমিত ব্যবধান, এই সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকলে বা না থাকলে, সমগ্রকের এন এর মান 30-এর বড়, এরপরে 30-এর বড় হওয়ার পরে সমগ্রকের পরিমিতি ব্যবধান যেটাকে আমরা সংক্ষেপে বলি সিগমা, এই সিগমার মান জানা থাকলে বা না থাকলে আমাদের জেড ফরম্যাটটা ব্যবহৃত হবে। এরপরে সমগ্রকের পরিমিত ব্যবধান জানা না থাকে। টি হতে হলে সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকা যাবে না। যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকে সেক্ষেত্রে টি এর মান ছোট হোক বা বড় হোক এটা কখনো টি ফরম্যাট যাবে না, সেটা অলওয়েজ কি ফরম্যাটে যাবে? জেড ফরম্যাটে যাবে। তাহলে আমরা এই দুইটি ইনফরমেশন থেকে এটা বুঝলাম যে এন এর মান 30 বা 30-এর বড় হোক বা এন এর মান 30-এর ছোট হোক, যদি আমাদের সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকে তাহলে চোখ বন্ধ করে জেড হবে। আবার সমগ্রকের পরিমিতি ব্যবধান যদি জানা না থাকে
সেক্ষেত্রে আমার এন এর মানটা 30 বা 30-এর বড় হতে হবে, তাহলে জেড ফরম্যাটটা ব্যবহৃত হবে। আর এন এর মান 30-এর ছোট হতে হবে এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা না থাকলে তখন টি টেস্ট হবে। তাহলে আমি আবার বলছি, এন এর মান 30-এর ছোট এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা না থাকলে টি। এন এর মান 30-এর বড় কিংবা ছোট যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকে জেড হবে, আর এন এর মান 30-এর বড় সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা না থাকলে জেড হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা ম্যাথ প্র্যাকটিস করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো এন এর মান 40, সমগ্রকের পরিমিতি ব্যবধান সিগমা 5, ধরো এই দুইটা আছে। তাহলে এখানে দেখো এন এর মানটাও 30-এর বড়, আবার সমগ্রকের পরিমিতি ব্যবধান সিগমাও জানা আছে, তাহলে কোন টেস্ট হবে? জেড টেস্ট। এন এর মানটা 35, নমুনার পরিমিতি ব্যবধান সেটাকে সংক্ষেপে এস বলে, এস জানা আছে ধরো 4, তাহলে এটা কি টি হবে? না। সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, তারপরে এটা টি হবে না, কেন? এন এর মানটা কি 30-এর বড়। এরপরে এটাও জেড। হ্যাঁ, এন এর মানটা 10, সিগমা 5। দেখো এখানে এন এর মান ছোট, তাহলে কি এটা টি হবে? না, টি হবে না। কেন হবে না? কারণ এখানে সমগ্রকের পরিমিতি ব্যবধান সিগমা জানা আছে, যার কারণে এটা কি হবে? জেড হবে। এন এর মানটা ধরো 20, নমুনার পরিমিতি ব্যবধান 10, তাহলে দেখো এখানে এন এর মানটাও 30-এর ছোট প্লাস সমগ্রকের পরিমিতি ব্যবধানটাও কি জানা নেই, তাহলে এটা কোন টেস্ট হবে? টি টেস্ট হবে। এন এর মান বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে, জেড। এন এর মান বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, তাও জেড। এন এর মান ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে, তাও কি? জেড। তাহলে টি কখন হবে? এন এর মান ছোট হতে হবে প্লাস সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকবে না, একমাত্র তখনই কি হবে? টি টেস্টের সূত্রগুলো হবে। আশা করি বুঝতে পেরেছ। আর আমাদের সূত্রগুলো 45 পৃষ্ঠার 6-এ দেওয়া আছে। দেখো এখানে 3টা সূত্র দেওয়া আছে। প্রথম হচ্ছে এক্স বার প্লাস মাইনাস টি, যখন টি হবে তখন টি এর গুলা দেওয়া আছে বাম পাশে, আর জেড এর সূত্রগুলো দেওয়া আছে কি ডান পাশে। সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, চলো আমরা ম্যাথ প্র্যাকটিস করতে করতে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে আমাদের জানা হয়ে যাবে। এখন ধরে ধরে মুখস্থ করা লাগবে না। এমনি দেখে নাও, আমাদের টি টেস্টের সূত্র হচ্ছে 3টা, আস্থা সীমার ক্ষেত্রে জেড টেস্টের সূত্র হচ্ছে কয়টা? 3টা। এই 6টা সূত্র দিয়ে আমরা সকল আস্থা সীমা কি করে ফেলতে পারবো? সমাধান করে ফেলতে পারবো। এই 6টার মধ্যে কখন কোনটা হবে? 3টা হবে জেড এর ক্ষেত্রে, 3টা হবে টি এর ক্ষেত্রে। ওই 3টার মধ্যে কখন কোনটা অ্যাপ্লাই করব, ইনশাআল্লাহ ম্যাথ প্র্যাকটিস করতে গেলে আমরা খুব সহজেই সেটা আয়ত্ত করে ফেলতে পারবো। ওকে, তো তোমরা কষ্ট করে একটু চলে যাও সমস্যা 1, 46 পৃষ্ঠা। 46 পৃষ্ঠা সমস্যা 1-এ চলে যাও। আমরা ম্যাথ প্র্যাকটিসে গেলে ইনশাআল্লাহ বাকিগুলো ক্লিয়ার হয়ে যাব। ওকে, সমস্যা 1 নম্বরে। এই সমস্যাগুলোর সমাধান করার আগে আমরা আরেকটা বেসিক ক্লিয়ার হয়ে নিই, সেটা হচ্ছে সমগ্র আর হচ্ছে নমুনা। ওকে, এখন দেখো সমগ্র, মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট, সেটা হবে কি সমগ্র। আর যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্টুডেন্ট, তাহলে সেটাকে বলা হবে কি নমুনা। 7 কলেজের সকল স্টুডেন্ট, সেটা হবে কি সমগ্র। বদরুন্নেসা কলেজের স্টুডেন্ট, তাহলে সেটা হবে কি নমুনা। আবার আমি যদি বলি বদরুন্নেসা কলেজের সকল স্টুডেন্ট, সেটা হবে কি সমগ্র। বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের স্টুডেন্ট, সেটা হবে কি নমুনা। কথা বুঝতে পারছো? এখন আমি যদি বলি 7 কলেজের সকল স্টুডেন্টের সংখ্যা
50,000, তাহলে সেটাকে বলা হবে স্টুডেন্টের আকার। হ্যাঁ, তাহলে 7 কলেজের সকল স্টুডেন্টের সংখ্যা 50,000, ওই 50,000কে প্রকাশ করা হবে বড় হাতের এম। আমি যদি বলি ইডেন মহিলা কলেজে স্টুডেন্টের সংখ্যা 15,000, 7 কলেজের 50,000-এর মধ্যে ইডেনের হচ্ছে 15,000, ওই ইডেনের স্টুডেন্টকে প্রকাশ করা হবে ছোট হাতের এন। তাহলে 7 কলেজের সকল অর্থাৎ সমগ্রকের আকার প্রকাশ করা হয় এন দ্বারা, নমুনার আকার প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। এরপরে আমি যদি বলি 7 কলেজের সকল স্টুডেন্টের গড় বয়স, তাহলে সমগ্রকের গড় বয়স সেটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা। আর আমি যদি বলি ঢাকা কলেজের স্টুডেন্টদের গড় বয়স, সেটাকে বলা হবে এক্স বার। কথা বুঝতে পারছো? তাহলে 7 কলেজটা হচ্ছে কি সমগ্র, তাহলে 7 কলেজের সকল স্টুডেন্টদের গড় বয়স মিউ, শুধুমাত্র ঢাকা কলেজের স্টুডেন্টদের গড় বয়স এক্স বার। ওকে, এরপরে আসো পরিমিতি ব্যবধান। আমি বললাম 7 কলেজের সকল স্টুডেন্টের পরিমিতি ব্যবধান, তাহলে সেটা হবে সিগমা। আমি বললাম ঢাকা কলেজের স্টুডেন্টদের পরিমিতি ব্যবধান, সেটাকে বলা হবে সংক্ষেপে এস। এরপরে আসো ভেদাঙ্ক। যদি মিন করা হয় 7 কলেজের সকল স্টুডেন্টদের ভেদাঙ্ক, সেটাকে প্রকাশ করা হবে সিগমা স্কোয়ার দ্বারা। 7 কলেজের শুধুমাত্র তিতুমির কলেজের স্টুডেন্টদের ভেদাঙ্ক, সেটাকে বলা হবে কি এস স্কোয়ার। অর্থাৎ উদ্দীপকে দেখবা একটা বৃহৎ, ওই বৃহৎ থেকে একটা আকার দেওয়া হবে, সেক্ষেত্রে মনে রাখবা আমাদের সবকে বলা হয় সমগ্রক, ওই সব থেকে কিছু বাছাই করাকে বলা হয় কি নমুনা। সমগ্রকের আকারকে প্রকাশ করা হয় এন দ্বারা, সমগ্রকের গড়কে প্রকাশ করা হয় মিউ দ্বারা, সমগ্রকের পরিমিতি ব্যবধানকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা, সমগ্রকের ভেদাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার দ্বারা। নমুনার আকারকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা, নমুনার গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা, নমুনার পরিমিতি ব্যবধানকে প্রকাশ করা হয় এস দ্বারা, নমুনার ভেদাঙ্ককে প্রকাশ করা হয় এস স্কোয়ার দ্বারা। এই ইনফরমেশনগুলো আমাকে বুঝতে হবে, এই ইনফরমেশনগুলো বুঝলে আমাদের পরিসংখ্যানিক পরীক্ষাসমূহ ইনশাল্লাহ খুবই সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। যদি আমরা উদ্দীপক পড়ে বুঝি, এখানে সমগ্রক বুঝিয়েছে, সেক্ষেত্রে আমরা সমগ্রকের সাইনগুলো ইউজ করব। উদ্দীপক পড়ে বুঝি এখানে স্যাম্পল বা নমুনা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে নমুনার সাইনগুলো ইউজ করব। সাইনগুলো ইউজ করা যদি তোমার মিস্টেক হয়, সেক্ষেত্রে তোমার অঙ্ক কেটে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা প্রয়োজন তোমাদের জন্য, পরিসংখ্যানিক পরীক্ষা সমূহের জন্য এটা খুবই প্রয়োজন। হ্যাঁ, তো আসো আমরা এখন ম্যাথে ফিরে যাই। তোমরা হচ্ছে 46 পৃষ্ঠার 1 নাম্বার ম্যাথটা প্রশ্ন পড়ো। 46 পৃষ্ঠার 1 নাম্বার ম্যাথে বলা হয়েছে 60 একক বিশিষ্ট কোন দৈব নমুনার গড়। আচ্ছা, 60 একক বিশিষ্ট কোন দৈব নমুনার গড়, তাহলে এখানে নমুনাটা কত 60, ওই 60 এককের গড় হচ্ছে কত 110.9। তাহলে প্রথমে আমরা লিখব 1 নাম্বার দেওয়া আছে n এর মান 60, দেওয়া আছে n এর মান কত 60, ওই 60 এর গড় কত, 60 একক বিশিষ্ট দৈব নমুনার গড় 110.9। দেখো 60 একক দৈব নমুনা, সেজন্য n এর মান ছোট হাতের n নিলাম আমি 60, ওই নমুনার গড় সেজন্য আমি এক্স বার নিয়েছি, আমি কি নিয়ে নিতে পারবো না। তারপরে বলছে সমগ্রকের পরিমিতি ব্যবধান, এখানে কি বলছে 60 এককের পরিমিতি ব্যবধান, যদি বলতো 60 এককের পরিমিতি ব্যবধান তাহলে এখানে হতো এস। যেহেতু বলছে সমগ্রকের পরিমিতি ব্যবধান, আমরা জানি সমগ্রকের পরিমিতি ব্যবধানকে কি বলা হয় সিগমা। সিগমা কত 7.3। এখন বলছে 95% এবং 99% আস্থা সীমা বের করো। পরীক্ষায় যে কোনো একটা আসবে, হয় 95% আসবে, না হয় কি 99% আসবে। এখানে আমি একটা উদ্দীপক দিয়ে তোমাকে 2টা ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি, কথা বুঝতে পারছো। আসো আমরা 95% আস্থা সীমা নির্ণয় করি। তার আগে আমরা দেখে নিই এখানে নমুনার আকারটা কি বড়, আর আমরা জানি নমুনার আকার বড় হলে কখনোই টি টেস্ট হবে না, সমগ্রকে পরিমিতি ব্যবধান জানা থাকুক বা না থাকুক।
যদি নমুনার আকারটা ছোট হয় সেক্ষেত্রে সমগ্রকির পরিমিতি ব্যবধান জানা না থাকলে টি টেস্ট হবে। যেহেতু এখানে নমুনার আকার বড়, তাহলে সমগ্রকের পরিমিতি ব্যবধান না দেখলেও চলবে, নমুনার আকার বড় হলে চোখ বন্ধ করে কি হয়ে যাবে, জ্যাক টেস্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নমুনার আকারও বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধানও জানা আছে। সেক্ষেত্রে আমাদের এটা আস্থা সীমার কোন ফরম্যাটটা হবে, জেড ফরম্যাটটা হবে। তার আগে আমরা একটু লিখে নিই, যেহেতু নমুনার আকার বড়, সমগ্রকের পরিমিত ব্যবধান জানা আছে এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত। সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 95% আস্থা সীমা, আর আস্থা সীমাকে সংক্ষেপে বলা হয় সিআই। 95% আস্থা সীমা হবে। তো যেহেতু নমুনার আকার বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 95% আস্থা সীমা হবে। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, আমাদের সূত্র তো যে 6টা বললাম, জেড ফরম্যাটের 3টা, টি ফরম্যাটের 3টা। এখন নমুনার আকার বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে, তাহলে অবভিয়াসলি কোন ফরম্যাট হবে, জেড ফরম্যাটটা হবে। জেড ফরম্যাট 3টার মধ্যে কোন সূত্রটা হবে, প্রথম সূত্রটা হবে। প্রথম সূত্রটা কি, এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2, উপরে হবে সিগমা, নিচে হবে √n। কি বললাম, এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 সিগমা ডিভাইডেড বাই কি হবে, √n। ওকে, এখন আসো, আমরা এক্স বারের মান জানি, আমরা সিগমার মান জানি, আমরা √n এর মানও জানি। তাহলে জানি না কার মান, জেড আলফা বাই 2 এর মান। এই জেড আলফা বাই 2 এর মানটা বের করতে হবে। তো জেড আলফা বাই 2 এর মানটা কিভাবে বের করবো, দেখো, আমরা আস্থা সীমাকে সংক্ষেপে সিআই দ্বারা প্রকাশ করি। সিআই কত পার্সেন্ট, 95%। সিআই যদি 95% হয়, গুরুত্বের স্তর বা এটাকে বলা হবে আলফা হবে 5%। এই আমাকে যদি 95% আস্থা সীমা বের করতে বলে, তাহলে গুরুত্বের স্তর বা সংক্ষেপে এটাকে আলফা 5%। আমার যদি 99% আস্থা সীমা পরীক্ষা করতে বলে, তাহলে এখানে হবে 99%, এখানে হবে কত পার্সেন্ট, 1%। আমাকে যদি বলে 90% আস্থা সীমা পরীক্ষা করো, সেক্ষেত্রে এখানে যদি 90% হয়, এখানে হবে কত পার্সেন্ট, 10%। আমি আবার বলছি, 95% আস্থা সীমা পরীক্ষা করতে বললে গুরুত্ব স্তর হবে 5%। 99% আস্থা সীমা নির্ণয় করতে বললে এখানে হবে 1%। 90% আস্থা সীমা বললে এখানে হবে 10%। তাহলে সিগমা ইকুয়াল 5%, 5% মানে কত, 0.05। আলফা বাই কত হবে, 2, 0.05 ভাগ হবে কত, 2। 0.05 ভাগ 2 মানে কত, 0.025। এটা হচ্ছে জেড আলফা বাই 2 এর মান, শুধু আলফা বাই 2 এর মান, বাট আমাকে বের করতে হবে জেড আলফা বাই 2 এর মান। অর্থাৎ জেড আলফা বাই 2 এর মানটা আমরা বের করব, একটা পৃষ্ঠা আছে, সারণী আছে, ওই সারণীটা থেকে বের করব। মনে রাখবা, ওই সারণীটা তোমাকে মুখস্থ করতে হবে না, ওই সারণীটা তুমি পরীক্ষার হলে নিয়ে গেলে পারবা, কোনো সমস্যা নাই। এটা আমি তোমাদেরকে দিয়ে দিব এই টি ডিস্ট্রিবিউশন সারণীর থেকে। এখানে বলছে, এখানে দেখো অনেকগুলো সারি আছে, যেমন এই যে 1 থেকে অনেকগুলো আছে। তো এখানে আমরা যখন আস্থা সীমার জেড ফরম্যাটটা করব, ওই জেড ফরম্যাটে মানগুলা বের হবে একবারে নিচের সারি থেকে। আর নিচের সারি ছাড়া বাকি যে সারিগুলো আছে, ওই সারিগুলো থেকে
টি ফরম্যাটের মানগুলা বের হবে। আমি আবার বলছি, এই পৃষ্ঠার একবারে লাস্টের সারণী থেকে বের হবে জেড ফরম্যাটের মানগুলো, আর এই পৃষ্ঠার একবারে লাস্টের সারি ছাড়া বাকি সারিগুলোর মান বের হবে টি ফরম্যাটের। এখন যেহেতু আমরা জেড ফরম্যাটটা করছি, জেড ফরম্যাটের মানটা বের হবে এই সারণীর একবারে লাস্টের সারি থেকে। হ্যাঁ, তো এখানে আমাদের গুরুত্বের স্তর আলফা বাই কত 0.025। তখন আমরা এই যে এই সারণীর তৃতীয় কলামে দেখছি, প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে দেখছি 0.025, আর এই 0.025 এর একবারে শেষের সারণীর মান কত 1.96। তাহলে আমাদের এই জেড আলফা বাই 2 এর মান কত 1.96। আশা করি বুঝতে পেরেছ। বা এক্স বার মাইনাস জেড আলফা বাই 2 সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস জেড আলফা বাই কত 2 সিগমা বাই রুট ওভার এন। ক্লিয়ার? বা এক্স বার, এখানে এক্স বারের মানটা কত 110.9, 110.9 মাইনাস জেড আলফা বাই 2 এর মান যে বের করলাম 1.96, সিগমা সিগমার মান কত 7.3 ডিভাইড বাই রুট ওভার এন এর মান কত 60, মিউ ওই যে যেহেতু প্লাস মাইনাস একবার হবে মাইনাস একবার হবে কি প্লাস, মাইনাসটা আগে লিখলাম প্লাসটা পরে লিখলাম, কেন লিখছি একটু পর বলবো। মিউ লেস দেন এক্স বারের মান কত 110.9 প্লাস জেড আলফা বাই 2 এর মান কত 1.96, সিগমার মান কত 7.3, রুট ওভার এন এর মান কত 60। ক্লিয়ার? বা 110.9 মাইনাস এই জিনিসটার মান বের করব 1.96 ইন্টু 7.3 ভাগ রুট ওভার 60 ইকুয়ালস হবে 1.85। এই সবটাকে 1.96 ইন্টু দিবা 7.3 ডিভাইড ভাগ দিবা রুট ওভার 60, 1.85 লেস দেন মিউ 110.9 প্লাস 1.85। ওকে, বা এটা থেকে এটাকে বিয়োগ 110.9 মাইনাস 1.85 ইকুয়ালস 109.05, 109.05 মিউ 110.9 প্লাস 1.85 ইকুয়ালস 112.75। আমাদের মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা অ্যান্সার লিখব। দেখো, তোমাকে বলছে আস্থা সীমা বের করো, আর আমরা আস্থা সীমার সংজ্ঞাটা পড়েছি যে নমুনার মাধ্যমে আমরা দেখব সমগ্রকের পরিমিতি ব্যবধানের সম্ভাবনা কত %। তো এখানে লিখবো আমরা, এখানে আমরা কি ইউজ করছি মিউ, তার মানে এটা হচ্ছে কি সমগ্রকের গড়, অর্থাৎ সমগ্রকের গড়, অর্থাৎ সমগ্রকের গড় 109.05 হতে 112.75 এর মধ্যে থাকার সম্ভাবনা, এখানে কত % বের করছি আমরা 95%। শেষ, এটাই হলো অ্যান্সার। অর্থাৎ যে সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করে কত পাইছি 109.05, আর এখানে পাইছি 112.75, মাঝখানে হচ্ছে কি মিউ, মিউ মানে কি সমগ্রকের গড়, অর্থাৎ সমগ্রকের গড় 109.05 থেকে 112.75 মধ্যে থাকার সম্ভাবনা 95%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের আস্থা সীমা নির্ণয় করার। তো দেখো,
আমরা এই যে প্লাস মাইনাস, আগে আমরা প্লাস দিয়ে পরে মাইনাস দিতে পারতাম। আগে আমরা মাইনাসটা কেন দিছি? আমরা কি কখনো বলি 10 থেকে 5? না, আমরা বলি কি 5 থেকে 10। তো আগে যদি আমরা মাইনাস দেই সেক্ষেত্রে আগে ছোট মানটা আসবে, পরে বড় মানটা আসবে। তাহলে আমরা বলতে পারবো সরি, অর্থাৎ সমগ্রকের গড় 109.05 হতে 112.75 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট? 95%। যেহেতু আমরা কত পার্সেন্ট আস্থা সীমা নির্ণয় করছি, কত পার্সেন্ট সম্ভাবনায় নির্ণয় করছি? 95%। এরপরে এই সেম ম্যাথটাই আমাদেরকে বলছে ও 99% আস্থা সীমা বের করো। তাহলে এটা আগে স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদেরকে 99%টা দেখাই দিচ্ছি। তাহলে এই অঙ্কটার 95% আস্থা সীমা নির্ণয়করণের পরে আমরা এখন 99% আস্থা সীমা নির্ণয় করব। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখবো, এগুলো তো ঠিকই থাকবে, এগুলো সব ঠিক থাকবে, জাস্ট এখানে 95 জায়গায় হবে 99% আস্থা সীমা হবে। তাহলে এই 95টার জায়গায় কত হবে? 99 হবে। হ্যাঁ, তারপরে তাহলে এখানে যদি 99% হয়, এখানে হবে কত পার্সেন্ট? 1%। 1% মানে কত? 0.01। 0.01 তাহলে ভাগ হবে কত? 2। তাহলে কত হবে? 0.05। এখন আমরা এই 0.005 এর মান বের করব। কোত্থেকে? ওই সারণীটা থেকে। ওই সারণীটাতে দেখো এই যে 0.005 আর আমরা যেহেতু এটা জেড টেস্ট বা জেড ফরম্যাট, সেহেতু এই যে 0.005 একবারে লাস্টের সারিটা কত? 2.576। যেহেতু 2.576 আমরা যদি পয়েন্টের পর দুইটা ডিজিট নিই তাহলে এটাকে বলা যায় 2.58। 2.58। তাহলে এখানে হবে কত? 2.58। তাহলে ওইখানে যদি 2.5 হয় সবকিছু ঠিক থাকবে, শুধু এই 1.96 এর জায়গায় কত হবে? 2.58। সরি, এটা ঠিক থাকবে 2.58। এখন আসো এটা গুণ এটা, 2.58 ইন্টু 7.3 ডিভাইড বাই √16, 2.43। এই পুরাটাকে ক্যালকুলেশন করলে হয় 2.43। এখানেও কত হবে? 2.43। এখন আসো এটা থেকে এটাকে বিয়োগ দাও। 110.9 বিয়োগ 2.43, 110.9 বিয়োগ 2.43 ইকুয়াল 108.47। 108.47। তারপর এটার সাথে এটাকে যোগ, 110.9 যোগ 2.43, 110.9 যোগ 2.43, 113.33, 113.33। অর্থাৎ সমগ্রকের গড় 108.47। সমগ্রকের গড় 108.47 হতে 113.33, 113.33 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট? 99%। এই হচ্ছে আমাদের আস্থা সীমা। তাহলে প্রথমে আমাদেরকে উদ্দীপকে যেটা দেওয়া থাকবে সেটা লিখবো, দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা এখানে লিখবো। চেঞ্জ হবে হচ্ছে এটা, যেহেতু নমুনার আকার এখানে বড়, কোনো কোনো অঙ্কে ছোট হলে এখানে কি লিখবো? ছোট। সমগ্রকের পরিমিতি ব্যবধান এখানে লিখবো জানা থাকলে জানা আছে, জানা না থাকলে কি জানা নেই। সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু
যদি 95% আস্থা সীমা হয় এখানে লিখবো 95%, 99% আস্থা সীমা হলে এখানে লিখবো 99%, 90% আস্থা সীমা নির্ণয় করতে গেলে এখানে লিখবো কত পার্সেন্ট, 90%, বাদ বাকি সব ঠিক থাকবে। এরপরে সূত্র, এই সূত্র যদি ইনফরমেশন এরকম দেওয়া থাকে সূত্র হবে এটা। এছাড়া সূত্র মানে জেড ফরম্যাটে আরো দুইটা আছে সেগুলো হতে পারে, সেটা ডিপেন্ড করবে ইনফরমেশনের উপর। এরপরে বাদ বাকি ক্যালকুলেশন তো একই, অর্থাৎ সমগ্রকের গড় তোমরা ওই যে ক্যালকুলেশন করে যে দুইটা মান পাবা, ছোটটা লিখবে আগে, বড়টা লিখবে কি পরে, এর মধ্যে হওয়ার সম্ভাবনা যত পার্সেন্ট সিআই নির্ণয় করবে আস্থা সীমা তত পার্সেন্ট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে রাখো, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স অথবা ইনবক্সে জানাবা যে ভাইয়া আমার অমুক জায়গায় প্রবলেম হচ্ছে, এটা এভাবে না হয়ে কেন ওইভাবে হলো, সেটা আমি একটু বুঝতে পারছি না। আমি অবশ্যই চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্ক্রিনশট। ওকে, আমরা এখন 2 নাম্বার, এখন স্ক্রিনশট নাও নাই, নিয়ে নাও। এগুলো যেহেতু কমন সেহেতু এটা না লিখলাম, না মুছলাম। তোমরা সমস্যা 2-এ চলে যাও। একটি কারখানায় 400 জন শ্রমিকের দৈনিক গড় আয়। এখন বলে তো নাই যে একটি কারখানায় শুধুমাত্র 400 জন শ্রমিক আছে, একটি কারখানায় 1000, 5000, 10,000 শ্রমিকও কি থাকতে পারে। ওই সকল শ্রমিকের মধ্য থেকে 400 জন শ্রমিককে নির্বাচন করছে। হ্যাঁ, ওই 400 জন শ্রমিকের গড় আয় 140.50। তাহলে যেহেতু 400 জন শ্রমিক, তাহলে দেওয়া আছে ছোট হাতের এন কত, 400। ওই 400 জন শ্রমিকের গড় আয় মানে হচ্ছে কি এক্স বার, এক্স বার কত হবে 140.50, 140.50। এবং আয়ের পরিমিতি ব্যবধান, এখানে কি বলছে একটি প্রতিষ্ঠানের সকল কর্মচারীর আয়ের পরিমিতি ব্যবধান বা সমগ্রকের পরিমিতি ব্যবধান, এগুলো কিছুই বলে নাই, যার কারণে এটা হবে কি নমুনার পরিমিতি ব্যবধান। আর নমুনার পরিমিতি ব্যবধানকে প্রকাশ করা হয় কি দ্বারা, এস দ্বারা। তাহলে এখানে নমুনার পরিমিতি ব্যবধান কত 25.20। আশা করি বুঝতে পেরেছ। একটা কারখানার 400 জন শ্রমিকের মজুরি হচ্ছে গড়ে 140.50 এবং ওই 400 জনের পরিমিতি ব্যবধান 25.20। এখন এখানে কত পার্সেন্ট আস্থা সীমা নির্ণয় করতে বলছে, এখানে তোমাকে বলছে যে 90% ও 95% আস্থা সীমা বের করো। তো আসো প্রথমে আমরা 90% আস্থা সীমা বের করি। যেহেতু নমুনার আকার এটা 30-এর বেশি, নমুনার আকারটা কি বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধানটা এখানে জানা নেই, এখানে নমুনার পরিমিতি ব্যবধান আছে, তাহলে সমগ্রকের পরিমিতি ব্যবধানটা কি জানা নেই, সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত। এখন আমরা কত পার্সেন্ট আস্থা সীমা বের করব, 90% আস্থা সীমা বের করব। তাহলে এখানে লিখবো কি 90। ওকে, তাহলে যেহেতু নমুনার আকার বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 90% আস্থা সীমা হবে। এখন আমরা 90% আস্থা সীমা নির্ণয় করব। নমুনার আকার যেহেতু বড় এবং সমগ্রকের পরিমিতি ব্যবধানটা কি জানা নেই, সেহেতু আমাদের আস্থা সীমার ক্ষেত্রে সূত্রটা হবে এক্স বার প্লাস মাইনাস জেড এরটা হবে। হ্যাঁ, এবং এখানে সিগমার জায়গায় হবে এস, যেহেতু সিগমা জানা নাই, এস জানা আছে √n। আশা করি বুঝতে পেরেছো। এক্স বারের মান দেওয়া আছে 140.5, এস এর মান দেওয়া আছে 25.2, আর √n তো জানি আমরা 400, বাট জেড আলফা 2 এর মান দেওয়া নাই, আমাদেরকে জেড আলফা 2 এর মানটা বের করতে হবে। তো এখানে আমরা লিখবো সিআই, অর্থাৎ কত পার্সেন্ট আস্থা সীমা নির্ণয় করতে বলছে, ধরো 90%। যদি 90% বলে গুরুত্বের স্তর কত পার্সেন্ট, 10%। 10% মানে কত 0.10, তাহলে এটাকে আলফা বাই কত হবে 2, 0.05। আমাকে বের করতে হবে কি জেড আলফা বাই 2 ইকুয়াল 0.05 এর মান কত। আমরা সারণীতে চলে যাব 0.05 এর মান কত। হ্যাঁ, তো দেখো এখানে একবারে দ্বিতীয় কলামটা 0.05,
এটা একবারে নিচে চলে আসো 1.64। এই যে দ্বিতীয় কলামটা 0.05, হ্যাঁ এই 0.05 বই কি দেখা যায়? হ্যাঁ এই যে দেখো 0.05, আর এই যে 0.05 একবারে নিচের সারণীটা কত হয়? 1.64। 1.64। তাহলে এখন আমরা কার মান বের, জেড আলফা বাই 2 এর মান কত পেলাম? 1.64। তাহলে এখন আমরা মানগুলো বসাই। আগে সূত্রটাকে, যেহেতু প্লাস মাইনাস আছে, একবার প্লাস একবার মাইনাস, আগে আমরা মাইনাসটা দেই। এক্স বার মাইনাস জেড আলফা বাই 2 এস ডিভাইডেড বাই কি রুট ওভার এন লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস জেড আলফা বাই 2 এস ডিভাইডেড বাই রুট ওভার এন। ওকে, বা এখানে এক্স বারের মান কত? 140.5 মাইনাস জেড আলফা বাই 2 এর মান কত? 1.64। এস এর মান কত? 25.20 বা 2, একই কথা। রুট ওভার এন এর মান কত? 400। ওকে, লেস দেন মিউ লেস দেন এক্স বারের মান কত? 140.50 প্লাস জেড আলফা বাই 2 এর মান কত? 1.64। এস এর মান কত? 25.20 রুট ওভার এন, এন এর মান কত? 400। ওকে, আচ্ছা, বা 140.5 মাইনাস 1.64 ইন্টু 25.2 ভাগ রুট ওভার 400, 2.07। এটা গুণ এটা ভাগ এটা, 2.07 মিউ লেস দেন 140.50 প্লাস এটার ক্যালকুলেশন কত? 2.07, বা এটা থেকে এটা বিয়োগ 140.5 বিয়োগ 2.07 ইকুয়ালস 138.43 লেস দেন মিউ, এখন দাও প্লাস 142.57, 142.57, অর্থাৎ সমগ্রকের গড়, গড় 138.43 থেকে 142.57 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট? 90%। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেওয়া আছে, যেহেতু নমুনার আকারটা বড়, আর নমুনার আকার বড় হলেই হচ্ছে জেডেরটা সমগ্রকে পরিমিতি ব্যবধান জানা নেই, সমগ্র পরিমিতি হবে বিন্যস্ত, 90% আস্থা সীমা হবে, সূত্র হবে এটা। যেহেতু 90%, সিআই 90%, আলফা 0.10, 10% মানে 0.10, আলফা বাই 2 0.05, আলফা বাই 2 এর মান হচ্ছে আমরা সারণী থেকে বের করলাম 1.64। এরপরে এই সূত্রটা এখানে আছে কি প্লাস মাইনাস, তাহলে এই মাঝখান জায়গাটায়, এই জায়গাটায় একবার হবে কি মাইনাস আর একবার হবে কি প্লাস। এরপরে ক্যালকুলেশন করে মান বের করলাম 838.43 আর 142.57, অর্থাৎ সমগ্রকের গড় 138.43 থেকে 142.57 এর মধ্যে থাকার সম্ভাবনা 90%। আশা করি বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে রাখুন। ওকে, এই সেম অঙ্কটা যদি আমরা 95%-এ করতে যাই, তাহলে এখানে 90%-এর জায়গায় বাদ বাকি ওইখানে ওইগুলো ঠিক থাকবে, এখানে হবে 95%। তাহলে ওইখানে যদি 95% হয়,
এখানে সিআই কত পার্সেন্ট লিখবো আমরা? 95%। সিআই 95% হলে গুরুত্বের স্তর কত পার্সেন্ট? 5%। মানে কত? 0.05। আর এই 0.05 রে 2 দ্বারা ভাগ দিলে 0.025। আর এই 0.25 এর মান পিছনের সারণী থেকে বের করলে 1.96। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে একবার সূত্রটা এটাই হবে, জাস্ট 1.64 এর জায়গায় কত হবে? 1.96। এখানেও 1.64 এর জায়গায় কত হবে? 1.96। এরপরে হচ্ছে এটাকে ক্যালকুলেশন করো। 1.96 ইন্টু 25.2 ভাগ √400 ইকুয়ালস 2.47। এটাকে ক্যালকুলেশন করলে 2.47। এটা থেকে এটাকে বিয়োগ দাও। 140.5 বিয়োগ 2.47 ইকুয়ালস 138.03। 138.03। আর এটাকে যদি আমরা যোগ করি 142.97, অর্থাৎ সমগ্রকের গড় 138.03 থেকে 142.97 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট? 95%। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে। এখন এটাকে যদি 99% করতে বলে তোমরা পারবা না, এখানে দিবা কত? 99%। তাহলে এখানে সিআই হবে 99%, এখানে গুরুত্বের স্তর 1% মানে 0.01। 0.01 এর ভাগ দিলে 0.005। এরপরে জেড আলফা বাই 2 এর মান হবে কত? 2.58। এরপরে এখানে 2.58 বসিয়ে বাকিগুলোকে ইনশাল্লাহ ক্যালকুলেশন করে নিতে পারবে না। আস্থা সীমা হয় 90% আসবে, না হয় হচ্ছে গিয়ে তোমার 95% আসবে, না হয় হচ্ছে তোমার 99% আসবে। বেসিক্যালি এই তিনটা ফরম্যাটেই এসে থাকে। বুঝতে পেরেছো? স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আমরা কষ্ট করে 46 পৃষ্ঠার সমস্যা 3-এ চলে যাই। হ্যাঁ, তো সমস্যা 3-এ বলা আছে 200 জন লোকের একটি নমুনা থেকে দেখা যায়। কতজন লোকের? 200 জন লোকের। তাহলে এন এর মান কত হবে? 200 জন লোকের একটি নমুনা থেকে জানা যায় তাদের দৈনিক গড় আয় 40 টাকা। তাহলে এক্স বার কত? 40। 200 জন লোকের গড় আয়ের নমুনা থেকে জানা যায় তাদের দৈনিক গড় আয় 40 টাকা এবং পরিমিতি ব্যবধান। কাদের পরিমিতি ব্যবধান? 200 জনের পরিমিতি ব্যবধান। এখানে বলে নাই সমগ্রকের পরিমিতি ব্যবধান বা সকল শ্রমিকের পরিমিতি ব্যবধান। এখানে জাস্ট বলছে 200 জন লোকের গড় দৈনিক গড় আয় তারা 40 টাকা করে, আর তাদের ওই 200 জন লোকের পরিমিতি ব্যবধান হচ্ছে কত? 2.5। এখান থেকে কত পার্সেন্ট আস্থা সীমা নির্ণয় করতে বলছে? এখান থেকে প্রথমে বলছে 90% আস্থা সীমা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যেহেতু নমুনার আকার বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, সমগ্রক পরিমিত হবে বিন্যস্ত, সেহেতু 90% আস্থা সীমা হবে। কত পার্সেন্ট? 90%। তাহলে এটাও নমুনার আকার বড়, সেক্ষেত্রে জেড ফরম্যাটটা হবে, অর্থাৎ এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই কত? 2 CS ডিভাইডেড বাই √n, বা এক্স বার মাইনাস জেড আলফা বাই কত? 2 S বাই
রুট ওভার এন। এরপরে আসো লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস জেড আলফা বাই 2 এস বাই রুট ওভার 9। ক্লিয়ার? তাহলে এক্স বার একবার কি হবে মাইনাস, আরেকবার কি হবে প্লাস। এখন আমরা কি বের করব? সিআই। যেহেতু এখানে কত পার্সেন্ট বলছে 90%, তাহলে সিআই হবে 90%। গুরুত্বের স্তর কত পার্সেন্ট? 10%, মানে কত 0.10। আলফা বাই কত 2, 0.10 ভাগ কত 2, 0.05। 0.10 ভাগ কত 2, তাহলে কত হবে 0.05। ওকে, এখন আসো এই 0.05 এর মানটা কত আমরা পিছন থেকে বের করব। 0.05 এটার মান মেবি 1.65। এই যে দেখো 0.05 আমাদের দ্বিতীয় যে কলামটা একবারে লাস্টের সারিতে আছে কত 1.645, বা এটাকে বলা যায় 1.65। তাহলে এই আলফা বাই 2 এর মান কত 1.65। তাহলে এখন আমরা মানগুলো বসাই। এক্স বার, এখানে এক্স বারটা কত 40 মাইনাস জেড আলফা বাই 2 কত পার্সেন্ট 90%, এক্ষেত্রে মান বের হলো কত 1.65। এস এর মান কত 2.5 ডিভাইডেড বাই রুট ওভার এন, এন এর মান কত 200। লেস দেন নট মিউ লেস দেন নট এক্স বার কত 40 প্লাস 1.65, এস এর মান কত 2.5 ডিভাইড বাই রুট ওভার এন এর মান কত 200। এন এর মান কত 200, বা 40 মাইনাস এটাকে ক্যালকুলেশন করো 1.65 ইন্টু 2.5 ভাগ রুট ওভার কত 200। এটা ক্যালকুলেশন করলে 0.29। এই সবটাকে ক্যালকুলেশন করলে 0.29 লেস দেন মিউ লেস দেন 40 প্লাস 0.29, বা এটা থেকে যদি 0.29 বাদ যায় তাহলে কত হবে 39.71 লেস দেন মিউ, আর এটাকে যদি যোগ করি 40.29। অর্থাৎ সমগ্রকের গড়, যেহেতু মাঝখানে কি মিউ, সমগ্রকের গড় অর্থাৎ আমরা জানি আস্থা সীমা মানে কি নমুনা থেকে আমরা সমগ্রকের যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা আমরা আস্থা সীমার মাধ্যমে নির্ণয় করি। তাহলে এখানে নমুনার গড় থেকে আমরা নির্ণয় করলাম সমগ্রকের গড় 39.78 থেকে 40.29 এর মধ্যে থাকার সম্ভাবনা 90%। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সমগ্রকের গড় 39.78 থেকে 40.29 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট 90%। কত পার্সেন্ট এর আস্থা সীমা নির্ণয় করলাম 90% এর আস্থা সীমা নির্ণয় করলাম। স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমাকে যদি বলতো যে সেম ম্যাথটার আস্থা সীমা নির্ণয় করো 95%, তখন এখানে হবে কত 95, তখন সি আইটা হবে কত পার্সেন্ট 95%, আর 95% মানে কত এখানে 5%, 5% মানে কত 0.05, এখানে 0.05 দিয়ে ভাগ দাও, 0.05 ভাগ কত 2, তাহলে 0 পয়েন্ট কত হবে 025, তখন এটার মান পিছন থেকে বের করলে হবে 1.96। তাহলে এখানে তখন সব কিছু ঠিক থাকবে,
জাস্ট এটা। আর পরীক্ষা তো মনে রাখবা তিনটা আসবে না, হয় 90% আস্থার সীমা নির্ণয় করো, বা 95% আস্থার সীমা নির্ণয় করো, বা তোমাকে বলবে 99% আস্থার সীমা নির্ণয় করো। 1.96 এটাও হবে 1.96। ওকে, এরপরে এটাও হবে, এটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু 2.5 ভাগ হবে কত, √200, 0.35, 0.35। তাহলে এখানেও হবে 0.35। এটা থেকে এটা গেলে হবে 39.75, আর এটাকে যোগ করলে হবে 40.35। অর্থাৎ সমগ্রকের গড় 39.75 থেকে 39.35 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট? 95%। আশা করি বুঝতে পেরেছি। ওকে, স্ক্রিনশট নাও। সেম অঙ্কটা ধরো তোমাকে বললো 99% আস্থা সীমা নির্ণয় করো, তাহলে সব কিছু ঠিক থাকবে, সিএ হবে 99%, তাহলে গুরুত্বের স্তর হবে 1%। 1% মানে কত? 0.01। 0.01 ভাগ কত হবে? 2, অর্থাৎ 0.005। আর এটা পিছন থেকে যদি মান বের করো তাহলে হবে 2.58। 2.58। তাহলে এখানে 1.96 এর জায়গায় কত হবে? 2.58। ওইখানে 2.58 হলে এখানেও হবে 2.58। এখন ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে। (2.58 into 2.5 divided by √200)। এটাকে ক্যালকুলেশন করলে হয় 0.46। 0.46। এটাকেও ক্যালকুলেশন করলে হবে 0.46। এরপরে এটা থেকে এটাকে বিয়োগ দাও, 39.54। এটা থেকে এটাকে বিয়োগ দিলে কত হবে? 40.46। অর্থাৎ সমগ্রকের গড় 39.54 থেকে 40.46 এর মধ্যে থাকার সম্ভাবনা 99%। আশা করি আজকে আমরা আলোচনা করলাম আস্থা সীমার জেড ফরম্যাটটা। আর জেড ফরম্যাটটা কখন হয়? যখন এন এর মান 30-এর বড়, 30 বা 30-এর বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকে, অথবা যখন এন এর মানটা 30-এর ছোট হলেও সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা থাকলে আমাদের জেড ফরম্যাটটা হয়ে থাকে। আর জেড ফরম্যাটের ক্ষেত্রে আমরা প্রথমে তো লিখবো কেন এটা জেড ফরম্যাটটা হবে, তারপরে জেড ফরম্যাটের 3টা সূত্রের মধ্যে ওই সূত্রটা লিখবো, এরপরে এই পাশ থেকে সি এর মান নির্ণয় করব, ক্যালকুলেশন করব, এরপরে অ্যান্সারটা লিখে দিব এত থেকে এতের মধ্যে হওয়ার সম্ভাবনা এত %। আর জেড ফরম্যাটের এই সিআই বা আস্থা সীমা গুরুত্ব স্তরের মানটা পিছনের পৃষ্ঠা থেকে যখন বের করা হয় তখন আমরা দেখতে পাই যে ওই সারণীটার আমি ছবি তুলে দিয়ে দিব, ওই সারণীটার একবারে সর্বশেষ সারি থেকে আমাদের কি করা হয়? জেড ফরম্যাটের মানগুলো নির্ণয় করা হয়, গুরুত্ব স্তরের মানগুলো নির্ণয় করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপরও তোমরা বাসায় প্র্যাকটিস করার সময় যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে সাথে সাথে নক করবে, ইনশাল্লাহ আমি দ্রুত সময়ের মধ্যে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।